একটি দেশ পরিচালনার জন্য সেই দেশের রাষ্ট্রপ্রধানের রাজনৈতিক দক্ষতা যতটা গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ শিক্ষাগত যোগ্যতা এবং জ্ঞান। কারণ গোটা দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা সহ সকল গুরুত্বপূর্ণ বিষয়ে নজর রাখতে হয় রাষ্ট্রপ্রধানের। নিয়মিত যোগাযোগ রাখতে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী ও সংস্কৃতির কূটনৈতিক ব্যক্তিদের সাথেও। বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায় বেশিরভাগ দেশের রাষ্ট্রপ্রধানই বেশ এগিয়ে শিক্ষার দিক দিয়ে। কিন্তু দক্ষিণ এশিয়ার নেতারা কতটা এগিয়ে শিক্ষা দীক্ষায় জানবো এবং জানাবো এই ভিডিওতে। নেপাল। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের প্রায় সমান আয়তনের দেশ নেপাল, তবে শিক্ষাগত যোগ্যতায় বেশ পিছিয়ে দেশটির প্রধানমন্ত্রী খড়গপ্রসাদ শর্মা ওলি নেপাল ও ভারতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিলেও বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোননি এই নেতা। ভুটান। বাংলাদেশের থেকে বেশ এগিয়ে ছোট দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি। উল্লেখ্য, তার আগের প্রধানমন্ত্রী লোটো শেরিং পেশায় ছিলেন চিকিৎসক। বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজে MBBS পাশ করেছিলেন তিনি। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অর্থনীতিতে টালমাটাল অবস্থা কাটিয়ে বর্তমানে হাল ধরেছেন হরিণী অমর সূর্য। স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়ার 2টি বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নৃবিজ্ঞান স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি বসেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর চেয়ারে। পাকিস্তান। 2024 সালের 4 মার্চ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মিয়া মোহাম্মদ শেহবাজ শরীফ। লাহোর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে শিক্ষার পাঠ চুকিয়েছেন তিনি। তবে ভাষাগত দক্ষতার দিক থেকে উদাহরণ সৃষ্টি করেছেন শেহবাজ শরীফ। উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, ইংরেজি, জার্মান ও আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারেন শেহবাজ শরীফ। ভারত। শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি তথ্য মতে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি। কিন্তু বিরোধী দলের দাবি এই ডিগ্রির কোনো সত্যতা নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন দলিল দেওয়ার চেষ্টা করলেও তাতে নামের বানান ভুল এবং ফরম্যাট ভুল সহ বিভিন্ন অসামঞ্জস্যতা বের করেছে বিরোধী দল। নরেন্দ্র মোদীকে বারবার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে বলা হলেও তাতে অস্বীকৃতি জানিয়েছেন। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে ইংরেজিতে হওয়া বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে দোভাষী রাখতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সাবেক স্বৈরাচার হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স সম্পন্ন করার পরে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও PhD ডিগ্রি সম্পন্ন করেন মোহাম্মদ ইউনূস। বিশ্ববরেণ্য নানা প্রতিষ্ঠান থেকে সম্মাননার পাশাপাশি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মধ্য দিয়ে অর্জন করেছেন শান্তিতে নোবেল। শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, বর্তমানে পুরো বিশ্বে মাত্র 3 জন নোবেল লরিয়েট নিযুক্ত আছেন সরকার প্রধানের পদে। তাদের মধ্যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। সেদিক বিবেচনায় অরাজনৈতিক ব্যক্তি হয়েও একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে সরকার প্রধান হিসেবে পেয়ে গর্বের জায়গা থেকেই যায় বাংলাদেশের নাগরিকদের। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনৈতিক নেতাদের শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্বের ধরন বিবেচনায় স্পষ্টভাবে দেখা যায় কারো কাছে উচ্চশিক্ষা মূল হাতিয়ার হলেও কারো শক্তি রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসেবা। একজন অরাজনৈতিক ব্যক্তি হয়েও বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস তার বৈজ্ঞানিক ও একাডেমিক দক্ষতার মাধ্যমে শুধু দেশেই নয়, বিশ্বমঞ্চেও সামাজিক পরিবর্তনের মডেল হয়ে আছেন। তার আন্তর্জাতিক স্বীকৃতি ও নোবেল পুরস্কার তাকে শিক্ষাগত দিক থেকে এই অঞ্চলের অন্যতম সেরা নেতৃত্বে পরিণত করেছে। সুতরাং শিক্ষাগত যোগ্যতা ও আন্তর্জাতিক স্বীকৃতির দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা নেতা বলেই ধরা হয়। তবে রাজনৈতিক বাস্তবতায় অভিজ্ঞতা ও জনমুখী নেতৃত্ব সমান গুরুত্বপূর্ণ, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য নেতারা সফলভাবে প্রদর্শন করছেন।